16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। বিজয়ের 50 বছরে পদার্পণ বাঙালি জাতির জন্য একটি বিশাল মাইল ফলক। মহান বিজয় দিবসের সংগ্রামী শুভেচ্ছা সবাইকে। উদীচী যুক্তরাষ্ট্র সংসদ আয়োজিত বিজয় দিবস 2020-এর এই অনাড়ম্বর অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। আজকের এই মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ। কিন্তু সভাপতির সূচনা বক্তব্যের আগে আমি সবাইকে অনুরোধ জানাবো, প্রথমেই আসুন, জুমে এটা খুব সহজ নয়, তবু স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা যার যার জায়গাতে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করি। আসুন। দাঁড়ালে অসুবিধা হবে। বাংলাদেশের ঐতিহ্যবাহী বিজয় দিবস পালন করছি আমরা। উপস্থিত সবাইকে অভিনন্দন এবং আন্তরিক ধন্যবাদ। আমরা একত্রিত হয়ে এই দিবসটাকে পালন করি, আলোচনা করি এবং শ্রদ্ধার সঙ্গে সমস্ত যুদ্ধে যারা মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আলোচনা, স্বাধীনতার বিজয় গাথা এবং অবশ্যই সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনায় প্রধানত থাকবেন, আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধেয় সৈয়দ হাসান ইমাম, শ্রদ্ধেয় বেলাল বেগ, শ্রদ্ধেয় সুব্রত বিশ্বাস, এবং আমরা আশা করছি আমাদের বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রের সাধারণ সম্পাদক সহযোদ্ধা জামশেদ আনোয়ার তপন, আমরা তাকে পেলে খুব খুশি হব। না হলে আলোচনাতে সৈয়দ হাসান ইমাম, বেলাল বেগ এবং সুব্রত বিশ্বাস। মাঝে আমাদের সঙ্গে থাকবেন কেন্দ্র থেকেই, উনি এই মাত্র আমাকে কনফার্ম করলেন, বলেছি, সহসভাপতি কেন্দ্রের বিশিষ্ট আবৃত্তিকার, আমার বলা উচিত অবশ্যই আমাদের সহযোদ্ধা বেলায়েত হোসেন। আমরা তার কাছ থেকে মাঝে মাঝে আমরা স্বাধীনতা এবং বিজয়ের যে ধারণা, যে আমাদের যে গর্ব, তার সেই ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ কবিতা আবৃত্তি আমরা শুনব। আর আমরা যাই করি, আমাদের নতুন প্রজন্মের কাছে অবশ্যই স্বাধীনতার সঠিক ইতিহাস পৌঁছে দেয়া, 1000 বছরের ঐতিহ্যকে পৌঁছে দেয়া আমাদের সবার দায়িত্ব। সেই হিসেবে আমাদের সঙ্গে আজকে থাকছে নতুন প্রজন্মের প্রমিত আচার্য, সে কবিতা আবৃত্তি করবে। থাকবে তৃষা মণ্ডল, নতুন প্রজন্মের, সে গান করবে। থাকবে স্মরণিকা চক্রবর্তী, সঙ্গীতা চক্রবর্তী, দিব্য রায়, এরা সবাই গান করবে। এবং তবলায় থাকবে দীপ্ত রায়, দিব্য রায়ের সঙ্গে। এছাড়া সিনিয়রদের মধ্যে থাকবেন শক্তি বিশ্বাস, আজকে আছেন, থাকবেন অনামিকা মজুমদার এবং মুক্তাধার। এ হচ্ছে আমাদের মোট অনুষ্ঠানের ক্রমসূচির বাইরে অনুষ্ঠানে আমরা কিভাবে করতে পারি সেরকম একটি ধারণা আমি আপনাদেরকে দিলাম। যে কথাটি আগে বলে নিয়ে আমরা প্রথমেই প্রমিতের কাছে যাব, সেটি হচ্ছে যে আমরা গর্বিত এই বিজয়ের 50 বছরে। আমাদের এই দেশ যারা দিয়েছেন, আমরা স্মরণ করছি অবশ্যই সেই সব শহীদদেরকে। আমরা স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
আমরা স্মরণ করছি উদীচীর স্রষ্টা সত্যেন সেন, রণেশ দাশগুপ্ত সহ সবাইকে আজকের এই দিনে। আমরা মাঝে মধ্যেই আলোচনাতে যাব। আপনারা শুনেছেন বেশ কয়েকজন আলোচনা করবেন। আমরা সারগর্ভ আলোচনা শুনবো, কবিতা শুনবো এবং আমরা বিজয়ের গানও শুনবো। সেদিক থেকে প্রথমেই যাদের উদ্দেশ্যে আমাদের দায়িত্ব অনেক বেশি, সেই নতুন প্রজন্মের কাছ থেকে আমরা কবিতা দিয়ে শুরু করি। আসছে আমাদের নতুন প্রজন্মের প্রমিত আচার্য একটি কবিতা নিয়ে। প্রমিত আচার্য। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমি প্রমিত। আমি আবৃত্তি করছি আমার পরিচয়। লিখেছেন সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি পড়ি মাটি কোমলে আমার চলন চিহ্ন ফেলে ১৩০০ নদী সুধায়। কোথা থেকে তুমি? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। এসেছি বাঙালি চোর বাংলার মন্দির বেদি। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম ১২ ভূঁইয়ার থেকে। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পাড়া থেকে। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এসেছি বাঙালি জয়নুল আর পবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর। আমি তো এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে। আমি তো এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ। এসেছে আমার পেছনে হাজার কোথাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বে। কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গে। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস। অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ? আমি কি এমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান? তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি। চোখে আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর মনি। জয় বাংলা, জয়। অনেক ধন্যবাদ প্রমিত তোমাকে। আমাদেরকে প্রথমেই আবৃত্তি করে শোনালো নতুন প্রজন্মের প্রমিত আচার্য। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। কবি নির্মলেন্দু গুণ যথার্থই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের অভ্যুদয়ের কবি হিসেবে অভিহিত করেছিলেন ৭ই মার্চের সেই উত্তাল জনসমুদ্রের কবিতা চিত্রায়ন করতে গিয়ে। তার ধারাবাহিকতায় আমাদের ১৬ই ডিসেম্বর। কিন্তু আমরা এখন কোন বাংলাদেশকে দেখছি? এ প্রসঙ্গে বলছেন
অতিথি যুক্তরাষ্ট্র সংসদের সম্মানিত সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস। অনুষ্ঠান 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, তারপরে সাম্প্রদায়িকতা বিরোধী প্রতিবাদ দিবস এবং বিজয় দিবসের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা। শুরুতেই আমি শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমদ, মনির সিং, মুজাফর আহমদ, আমার সহযোদ্ধা সহ সকল শহীদদের প্রতি। জীবন বিশ্বাস তার বক্তব্যের শুরুতেই বলছেন যে নতুন প্রজন্মের কাছে আমাদের ইতিহাস তুলে ধরা আমাদের দায়িত্ব। আমরা দীর্ঘদিন যাবত এই সময়ের মধ্যে আমরা ইতিহাস বিকৃতির অনেক ঘটনা দেখেছি। আমরা অভিযোগ করি বিএনপি ইতিহাস বিকৃতি করেছে বা করে, হ্যাঁ আমি স্বীকার করি, কিন্তু আজ যে ইতিহাস কুক্ষিগত করার একটা চক্রান্ত চলছে এবং হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মুক্তিযুদ্ধের পক্ষের যারা ছিল, যারা যুদ্ধ করছে, তাদের আমরা যারা অন্তত প্রগতিশীল, এই জায়গাটা আমি খুবই দুঃখের সাথে বলি, কেউ এই আমাদের লোকগুলো আমরা কি ভূমিকা রেখেছি, আমরা কি করেছি মুক্তিযুদ্ধে, সেই কথাগুলোকে বলতে যেন দ্বিধা পড়ে নাকি বাসুরের নাম নিতে আমরা চাই না। মুক্তিযুদ্ধ এখানে শ্রদ্ধেয় হাসান ভাই আছেন, বেলাল ভাই আছেন, তারা বয়স্ক, আমার চেয়ে বয়স্ক, অনেকে এখানে আছেন সেই সময় হয়তো মুক্তিযুদ্ধ দেখেন নাই, তাই সেইভাবে বয়স ছিল না। মুক্তিযুদ্ধে কার কি ভূমিকা আজকে সেটা সঠিকভাবে তুলে ধরা, অন্তত আমি মনে করি আমরা যারা আছি আমাদের ইতিহাস আমরা তুলে ধরব। আমরা আর চাই না যে আমরা অনেকদিন অনেকে পরের জমি চাষ করছি, আমরা পরের জমি চাষ করতে চাই না। আমরা নিজেদের জমি চাষ করতে চাই। আমার ভূমিকা আমি তুলে ধরতে চাই। আমি কি কম ছিলাম মুক্তিযুদ্ধের? মোটেই না। সুতরাং এই কথাগুলো যেন আমাদের মাথার মধ্যে, আমাদের মধ্যে স্মরণ থাকে। আজকে সেই দিন এসেছে, আমি পরে আসছি, আমি দীর্ঘ আলাপে যাব না। আজকের আমাদের আলোচনার যারা আছেন বা দর্শক যারা আছেন, খুব একটা বিয়ে না, আমি একটা কথা বলে না যে আমি আমাই এবং আমার জামাই, ফলে এখানে খুব দীর্ঘ আলোচনা, বিরাট লম্বা আলোচনার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। এরপরে আমি কৃতজ্ঞতা জানাই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ভারতের জনগণকে। তারা আমাদের ওই সময় 1 কোটি মানুষকে আমাদের আশ্রয় দিয়েছেন, খাবার দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি একই সাথে আমি শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপের সকল সমাজতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক বিশ্বকে, যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, শুধু অর্থ দিয়ে না, তাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা দিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিলেন, বিজয় অর্জন করতে সাহস জুগিয়েছিলেন। আজকে কেউ সে ইভেন কি এই তো আমি এইখানের এবং দেশের স্বাধীন বা মুক্তি বিজয় দিবসের অনুষ্ঠান দেখছি, কেউ এগুলি নাম নিতে কেউ রাজি না। এত অকৃতজ্ঞতা আমরা। তো যে আমি বলবো পেছনের কথা এবং বর্তমান কথা সব মিলিয়ে কথা শুনলাম শ্রদ্ধেয় সুব্রত বিশ্বাসের কাছ থেকে, আমাদের যুক্তরাষ্ট্র সংসদ
বাংলাদেশে ভাস্কর্য এবং মূর্তি নিয়ে ধর্মান্ধ গোষ্ঠীর এই যে অহেতুক যে উন্মাদনা আমরা দেখি, বিশেষ করে এখন, এর পেছনে ধর্মের এবং ধর্মাচরণের বিন্দুমাত্র সম্পর্ক নেই। এই কথাটি আমরা যেন তাদের আলোচনা থেকে পরিষ্কার ভাবে নেই। এবারে আমরা আবারও নতুন প্রজন্মের কাছে যাব। আমাদের একটি গান শোনাবে, দেশের গান, নতুন প্রজন্মের তৃষা মণ্ডল। আসছে তৃষা মণ্ডল। তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য তারা কোথায় অচল, এমন তারা কোথায় এমন খেলে তরি, এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমে ওঠে, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন নম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মিশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস তাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। শ্রী পুষ্পে ভরা শাখী মুক্তি গঞ্জে গানে পাখি, চলিয়া আসে অনেক গঞ্জে গঞ্জে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে মুখে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের এটা কারেকশন কি? এটা সাউন্ড অফ করতে হবে? আমার কেমনে করবো? জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, আমি তো প্রথমে একটু এখানে রেকর্ড করে তারপর দিয়ে দিই। আমার জন্মভূমি। ওর সামনে শুয়ে নেই। মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, মা তোমার চরণ দুটি বক্ষে
আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমরা গান শুনলাম ডিএল রায়ের সেই বিখ্যাত গান, সঙ্গীতা চক্রবর্তী এবং স্মরণিকা ওদের দ্বৈত কণ্ঠে। একটু আগে আপনারা শুনেছেন, সুব্রতদা বলে গেছেন, সে কথার ধ্বনি তুলে আমি আবারও বলবো যে বর্তমানে বাংলাদেশে যে ধর্মোন্মাদের উন্মাদনা চলছে তার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। এর সঙ্গে আমি আরো অ্যাড করতে চাই, বাংলাদেশে বিএনপি এবং জামায়াতকে নিঃশেষ করতে হয়তোবা, দল হিসেবে নিঃশেষ করতে হয়তোবা আওয়ামী লীগ কিছুটা সাকসেসফুল, এটা বলতে পারি, কিন্তু সেটি করতে গিয়ে এই যে হেফাজতি ধর্মান্ধ গোষ্ঠীদের প্রশ্রয় দিয়েছে, আরো বিপজ্জনক একটি গ্রুপকে তারা নিয়ে আসছে। আমরা এই বাংলাদেশের পেছনের দিকে ধাবমান, সেটি আমাদের, আমরা বলি, মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের করছে। এই বিষয়টি নিয়ে এবারে বিষয়টা আলোচনা করবেন শ্রদ্ধেয় বেলাল বেগ, যে যুক্তরাষ্ট্র সংসদের সম্মানিত উপদেষ্টা এবং উদিত স্কুল অফ পারফর্মিং আর্টস এর বাংলা বিভাগের প্রধান, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় বেলাল বেগ। বন্ধুরা, আমাদের মুক্তিযুদ্ধ না, আমাদের স্বাধীনতা সম্বন্ধে আমরা জানি না এমন তো কেউ নেই। আমার ধারণা, যে দেশে স্বাধীনতার পরাজিত শত্রু আবার মন্ত্রী হয়, সে দেশকে স্বাধীন তো বলা উচিত না। তাহলে আমাদের স্বাধীনতার একটা মৌলিক অসুখ রয়ে গেছে। আমি মনে করি এই যে বন্ধু সুব্রত বিশ্বাস যে বক্তৃতা করে গেছেন, এটা হচ্ছে গায়ের ছাল মিটানো। উনি একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যে ব্যর্থ হয়েই আছে, এটা তো কারোর চোখে পড়ছে না। দেশটাকে আমরা আওয়ামী লীগ আর বিএনপি একটা ঘরোয়া ঝগড়ার মধ্যে লাগিয়ে রেখেছে। এটা আমাদের স্বাধীনতার পরাজয়। আমরা কখনো আওয়ামী লীগ বিএনপি কোভিড যোগ্যতার বিষয়গুলো আমরা কখনো চিন্তা করে দেখি। যেমন বর্তমান আওয়ামী লীগের প্রেসিডেন্ট যিনি, তাকে যে নির্বাচন করা হলো, আমি মনে করি বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি প্রথম পরাজয় হচ্ছে এইটা। একটি ঐতিহ্যবাহী দেশ, তার সভাপতি পদটা খালি হয়ে গেছে, সেটা নির্বাচনের একটা গণতান্ত্রিক পন্থা ছিল। সেই পথে না গিয়ে বঙ্গবন্ধুর কন্যাকে পার্টির প্রধান বানালেন, যার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। তার প্রথম জনসভায়, তার প্রথম মিটিং এ টেলিভিশনে, ওই অনুষ্ঠান আমিও উপস্থিত ছিলাম। সেখানে যিনি ইন্টারভিউ করেছেন, তিনি আমার সন্দীপের মানুষ। তাকে আমি প্রশ্ন করেছিলাম
তুমি কি একটা রাষ্ট্রের একজন বড় নেতার ভবিষ্যৎ নেতা ইন্টারভিউ করেছ, না বঙ্গবন্ধু কন্যা কেমন আছেন কি করবে এটা বলেছ? এই কথার পরে ও আমার সঙ্গে আর কথা বলে। বঙ্গবন্ধু কন্যাকে নাকি একটা সাধারণ উপস্থাপন হয়েছে, রাজনীতি কোনো গভীর মেসেজ তখনও দেওয়া হয়নি। আমি যদি আজকে বলি হাসান ভাই যে আমরা স্বাধীনতার গভীরে যাই, স্বাধীনতাকে আমরা বঙ্গবন্ধু নিজেও তো স্বাধীনতার জন্য স্পষ্ট করি, তিনি স্বাধীনতা ঘুরিয়ে ইনিয়ে বিনিয়ে বলেছেন। তিনি এমন করে বলেন যে give me freedom or give me death। কারণ উনি যদি আমাদের স্বাধীনতার কথা মাথায় রাখতেন তাহলে তো আমাদেরকে স্বাধীনতা তৈরি করতেন। তিনি শুধু বললেন ঘরে ঘরে দুর্গ করো, কখন বললেন? শেষ মুহূর্তে। ওটা তো স্বাধীনতার জন্য প্রস্তুতি হলো না। সুতরাং আমাদের স্বাধীনতা প্রস্তুতিটাও ছিল একটা দুর্বল আন্দোলন। আমরা 6 দফা আন্দোলন করেছি। 6 দফা আন্দোলন ছিল সম্পূর্ণ গণতান্ত্রিক আন্দোলন। সেই গণতন্ত্র আন্দোলনের মধ্য থেকে আমরা হুট করে স্বাধীনতা আন্দোলনের কথা আমরা বলতে পারি না, জনগণ তৈরি না। সুতরাং স্বাধীনতার আমাদের এই সমস্ত দুর্বলতার কথা নতুন করে ভাবতে হবে। আজকে আওয়ামী লীগের প্রত্যেকটা লোক কথায় কথা বলে আমরা যখন ক্ষমতা এসেছি, ওরা আগে যখন ক্ষমতা ছিল তারা তো কিছু করেনি, আমরা করেছি। আমরা যারা দেশে করতে পারি, তারা তো ওদেরকে স্বীকৃতি দিয়েই রেখেছে। অথচ বিএনপির জন্ম হয়েছিল জামাতকে প্রতিরক্ষা করার জন্য, এই খবরটা তারা জানতো না। শ্রদ্ধেয় বেলাল বেগ, আমরা তার অন্তরের কথাগুলো শুনলাম এবং আমরা সবাই জানি উনি যে কথাগুলো বললেন সেটি অবশ্যই আমাদের সবার হৃদয়ের কথা, আমাদের কষ্টের কথা। আমরা বঙ্গবন্ধুর দীপ্ত কণ্ঠের কথা আমরা কখনই ভুলব না, নিঃসন্দেহে। কিন্তু এ কথাও সত্য যে 52 পথ ধরেই 71-এ আমরা উপনীত হয়েছি। যদি একটু ফিরে যাই 1948 সালের 23শে ফেব্রুয়ারির গণপরিষদের অধিবেশনে কংগ্রেস দলীয় সদস্য, আমরা সবাই জানি, কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত উত্থাপিত গণপরিষদের ভাষা হিসেবে বাংলা ভাষাকে অন্তর্ভুক্তি, সেই সংশোধনী প্রস্তাব সেই দেশ বিরোধী মুসলিম লীগ দলীয় সদস্যদের তীব্র বিরোধিতায় বাতিল হয়ে যায়। এবং খুব লম্বা কথায় না গিয়ে বলতে চাই, আমরা 52-তে চলে আসি এবং 71-এ শাসনতন্ত্র রচিত হবে, সুদিনের পথে চলা, জবাবদিহির সংসদে হবে জনতার কথা বলা, সাংস্কৃতিক মুক্তি হবে, অর্থনীতির সাম্য, এটুকুই শুধু চায় বাঙালি, এটুকুই তার কাম্য। আমরা এই কথাগুলোতে পরে আসবো। আমি একটা কথা বলতে চাই, জীবনে আমি একটা কথা বলতে চাই। অবশ্যই অবশ্যই। সেটা হচ্ছে আমাদের যে স্মৃতিসৌধ, স্মৃতিসৌধের যে 7টা ফলা আছে, এই প্রত্যেকটা ফলা হচ্ছে আমাদের স্বাধীনতার ধাপে ধাপের ইতিহাস। কিন্তু অবশ্যই অবশ্যই এই কথাটা মনে রাখলে একটা দারুণ ব্যাপার, এবং এটারও একটা প্রচার দরকার। আমাদের স্বাধীনতা স্ট্রাগলের 7টা তীক্ষ্ণ ধাপে ধাপে আমরা চমৎকার করে এটা বর্ণনা আছে। এটা যেন আমরা এটাকে পপুলার যত করা যায়, তাহলে মানুষ ওটার প্রতি আকৃষ্ট হবে এবং একটা দেশে একটা শুভ ফল হতে পারে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
চলে যাব আবারও নতুন প্রজন্মের কাছে। আমি একটু আগে বলেছিলাম তৃষা মণ্ডল তখন তৈরি ছিল না, তৃষা মণ্ডল তৈরি। আমরা তৃষার কাছে একটি দেশের গান শুনি। আসছে তৃষা মণ্ডল। আমি এখন একটা গান করবো। তৃষা মণ্ডলের কণ্ঠে আমরা একটি দেশের বিখ্যাত গান শুনলাম। খুব ভালো করেছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সহসভাপতি এবং বিশিষ্ট আবৃত্তিকার বেলায়েত হোসেন। ওনাকে আসলে খুব ভোরে ঘুম থেকে উঠিয়েছি আমি। অনেক ধন্যবাদ বেলায়েত ভাই। আমরা আপনাকে একটু সময় দেব, আমরা একটু সময় নিয়ে নেন। আমরা হাসান ভাইয়ের কাছে যাব, আবার কিছু গানও আছে। আপনি মাঝে মাঝেই আপনার কিছু কথাও শুনবো, আবৃত্তি শুনবো। আর একটু আগেই আমি বলেছিলাম যে আমাদের সাংস্কৃতিক মুক্তি হবে, অর্থনীতির সাম্য, এটুকুই শুধু চায় বাঙালি, এটুকুই তার কাম্য। বঙ্গবন্ধুই বলেছিলেন তার সেই 7ই মার্চের ভাষণে। সেটাকে যদি কবিতার রূপে আমরা বলি, স্বাধীনতার প্রায় অর্ধশত বছর পরে এই কথা এখন অবশ্যই পরিষ্কার। ৭২-এর সংবিধানে ফিরে যাওয়া এবং এই ধর্মীয় রাজনীতি বিশেষ আইনে নিষিদ্ধকরণ, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে এই মৌলবাদী ধর্মগোষ্ঠীকে প্রতিহত করাই হবে বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যের রক্ষা কবচ এবং আমাদের স্বাধীনতার রক্ষা কবচ। এই প্রসঙ্গে আমরা বিশদ শুনব বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর প্রাক্তন সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় সৈয়দ হাসান ইমামের কাছে। আসছেন শ্রদ্ধেয় হাসান ইমাম। কানের এটা হেডফোনটা খুলে যাচ্ছে, আমি একটু ধরে বলছি। আচ্ছা, আমি প্রথমেই মুক্তিযুদ্ধের যারা জীবন আত্মোৎসর্গ করেছিলেন সেই 30 লক্ষ শহীদের এবং যারা সম্ভব হয়েছিলেন মুক্তিযুদ্ধ অর্জন করতে গিয়ে সেই নারী সমাজের প্রতি আমার শ্রদ্ধা জানাই এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে আমি প্রণতি জানাই। আমরা অনেকক্ষণ ধরে আলোচনা শুনছি।
আমি ভেবেছিলাম যে আমাদের যেই বয়সে এখন যাবার সময় হলো বিহঙ্গের যেরকম, আমাদের বয়স তো সেরকম হয়ে গেছে, তো আমরা বোধহয় এইসব আলোচনার মধ্যে দিয়ে নতুন প্রজন্মকে জানাতে চাইব মুক্তিযুদ্ধ আমরা কেন করেছিলাম, আমাদের কি আকাঙ্ক্ষা ছিল এবং কি অপূর্ণ হয়ে গেছে, কি কতটুকু পূর্ণ হয়েছে, কিভাবে সেটাকে পূর্ণ করা যায়, এইসব বিষয়ে গঠনমূলক আলোচনা করব। আমরা যে আলোচনাটা করব সেটা শ্রোতা হবে আমাদের নতুন প্রজন্ম। কিন্তু আমি যে আলোচনাগুলো শুনছি তাতে মনে হচ্ছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় রাজনীতির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব নিয়ে আমরা বেশি আলোচনা করছি। আমরা যে কাজটা করতে পারতাম, করতে পারি নাই, কেন পারি নাই, বিশ্লেষণ করে কি করে পারবো সেটার দিক নির্দেশনা নতুন প্রজন্মকে দেয়া, এইটাই। এখন কোন দল কে করবে, কমিউনিস্ট পার্টি করে আমরা করব কি আওয়ামী লীগ করে করব কি আরেকটা নতুন দল হবে তারা এসে করবে, সেটা আমরা জানি না। ভবিষ্যতে আমাদের উদ্দেশ্য ও লক্ষ্যটা যদি আমাদের স্থির থাকে তাহলে আমরা বুঝতে পারবো। কারণ আমি তো কোনোদিন দলীয় রাজনীতি করিনি, জাতীয় রাজনীতি অবশ্যই করেছি, সবসময় করেছি, কিন্তু কোনো দলীয় রাজনীতি কোনোদিন করিনি। এবং মুক্তিযুদ্ধ একদল নেতৃত্ব দিয়েছেন, বঙ্গবন্ধুর নামে আমরা করেছি, তো এবং সেটা না করলে আমরা মানুষকে একতাবদ্ধ করতে পারতাম না। আমাদের স্বার্থেই করেছি, বঙ্গবন্ধুর স্বার্থে করিনি। কেন বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করেছিলাম যখন, আমি তো অনেক কালের সাক্ষী, অনেক জিনিসের সাক্ষী, মুক্তিযুদ্ধে খুব ঘনিষ্ঠভাবে জড়িত ছিলাম কেন্দ্রে তাজউদ্দিন সাহেবের সঙ্গে। তো এই যে এইখানে যেভাবে মুক্তিযুদ্ধের দিকে বঙ্গবন্ধু আমাদেরকে নিয়ে গেছেন সেটা একটা অসাধারণ। কারণ আমরা ইয়াসির আরাফাতকে দেখেছি, তিনি খুব বীর মুক্তিযোদ্ধা, তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যুদ্ধ করেছিলেন, জীবন দিয়েছেন, কিন্তু দেশকে স্বাধীন করতে পারে। এখনো তারা ইসরায়েলের তারা ভূখণ্ড দখল করে বসে আছে। সেটা কারণ কি, যে আমাদের মুক্তিযুদ্ধের সময়ে যে পরিস্থিতিটা ছিল সেটাকে বিবেচনা করতে হবে, কিভাবে আগানো যায়। আজকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে বসে আলোচনা করছি, এখানে আমরা রোজগার করছি, থাকছি, খাচ্ছি। এরা কারা, মুক্তিযুদ্ধের সময় এদের ভূমিকা কি ছিল, এদের কাছে আমরা কেন এসেছি, কেন আমরা আমেরিকায় এসে বসে কথা বলছি, যারা জামাতের মতোই আমাদের শত্রু ছিল মুক্তিযুদ্ধের সময়। এটা তো আলোচনার বিষয় হতে পারে, তাই না? আজকে পরিস্থিতির কথা আলোচনা করে যদি আমি শুধুমাত্র তাত্ত্বিক আলোচনা করি তাহলে এটার কোনো লাভ হবে না। আবার পৃথিবী পরিবর্তনশীল, এটাও মেনে নিতে হবে যে আমরা সংবিধানে ফিরে যেতে পারি ৭২-এ, কিন্তু ৭২-এ ফিরে যেতে পারবো কি? পিছন দিকে তো যেতে পারবে না, পৃথিবী আগের দিকে যাবে। আগের দিকে কোন দিকে যাবে, কোন দিকে যাওয়া উচিত সেটা আমাদের বিবেচনা করতে হবে, এবং কিভাবে যাবে সেটা বিবেচনা করতে হবে। এই বিবেচনা করতে গেলে দেখা যায় যে বঙ্গবন্ধু যদি ৫২ সালে স্বাধীনতার ঘোষণা দিতেন তাহলে তিনি শুদ্ধ আমরা সবাই নির্মূল হয়ে যেতাম। কারণ তখন পরিস্থিতি ছিল একেবারে জিন্নাহ সাহেবের দখলে। তখন ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের পরিবর্তিত করতে হয়েছে মানুষের মানসিকতাকে, মানুষের জনগণকে। তখন কায়েদ আজম বললে মানুষ লাফিয়ে পড়তে, জীবন দিতে চাইত। আমাদের দেখা, অনেকে দেখে নেই, বেলাল দেখেছেন কিনা আমার মনে নেই, কিন্তু আমি তো তখন মোটামুটি আমার ১০-১২ বছর বয়স, আমি দেখেছি সেখানে পাকিস্তান জিন্দাবাদ বললে লাফ দিয়ে পড়তো জীবন দেওয়ার জন্য। বাঙালি, এমনকি বাঙালি সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তারা ১৭টা সিট ছেড়ে দিয়েছিল পশ্চিম পাকিস্তানকে, লিয়াকত আলী সহ, যাতে ওরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়। এই বাঙালি যারা ৭৫-এ মুক্তিযুদ্ধ করেছে। তাহলে এই যে পরিবর্তনটা আনা হলো, এটা তো লাঠি মেরে করা যায় না, একটু নির্দেশ দিয়ে করা যায় না, এটা একটা বিবর্তনের মধ্যে দিয়ে করতে হয়। এটা যদি আমরা বিশ্বাস করি, বিবর্তনবাদে যদি আমরা বিশ্বাস করি, তাহলে সর্বক্ষেত্রে বিশ্বাস করতে হবে বিবর্তনবাদে, এবং বিবর্তনের মধ্যে দিয়ে মানুষের এগিয়ে যাওয়া বা পিছিয়ে যাওয়া, সেই জায়গায় এগিয়ে যেতে চাই আমরা। এই বিবর্তনটা বঙ্গবন্ধু আমার মতে, আমি জানি না সবারই সঙ্গে মত মিলবে কিনা, খুব ভালো বুঝতেন সময়টাকে এবং মানুষ আজকে কি পরিস্থিতিতে আছে, কতটুকু তা গ্রহণ করতে পারবে, কতটুকু বেশি বললে তারা এটা বর্জন করবে এবং আমাকে পরিত্যাগ করবে, সেটুকু
আজকে যারা আমরা বলছি যে আমরা আসল কমিউনিস্ট পার্টি করি, বামপন্থীরা করি, কেন আমরা পারলাম না? কেন বঙ্গবন্ধু পারলেন? কেন বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা কেন পারলাম না? মনি সিং কেন পারলেন না? মনি সিং কি কম দেশপ্রেমিক ছিলেন? কম দেশকে ভালোবাসতেন? তার উদ্দেশ্য কি অসৎ ছিল? তা তো ছিল না। মৌলানা ভাসানী যদিও ধর্মীয় নেতা ছিলেন, তিনি পীর সাহেব ছিলেন, কিন্তু তিনিও তো দেশকে ভালোবাসতেন। তিনি কেন বলতে হলো তাকে 71-এ যে মুজিব তুমি এটা করো, তুমি এটা করো? তাহলে তিনি বুঝে গিয়েছিলেন যে আমার কথা শুনছে না মানুষ, মুজিবের কথা শুনছে। কেন? মানুষ কি বোকা ছিল? বুদ্ধিমান ছিল না? জনগণকে আমরা কি বিশ্বাস করি নাকি অবিশ্বাস করি? জনগণ কি ভুল করে নাকি ঠিক করে? এটাও আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে যে কখন কেটা বলা যায়। আমরা দেখেছি 52 ভাষা আন্দোলন একটা নির্দোষ আন্দোলন। আমরা সংখ্যাগরিষ্ঠ, আমাদের রাষ্ট্রভাষার একটা অন্তত অন্যতম রাষ্ট্রভাষা হবে, এটা থেকেও আমাকে রাষ্ট্রদ্রোহী বলতে পারবে না। আমি একটু আগালাম, আমি 6 দফা আন্দোলন দিলাম। 6 দফা আন্দোলন কি? যে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা দরকার, পশ্চিম পাকিস্তান আমাদের টাকা পয়সা নিয়ে যাচ্ছে, লুট করে নিয়ে যাচ্ছে, আচ্ছা আমরা এটাকে নিবারণ করি, আমাদের 6 দফা দিয়ে আমাদের অধিকারটা। 6 দফাটা কি? একটা স্বায়ত্ত শাসন, তাই তো? এইটুকু আগালাম, এর বেশি আগালাম না। এর বেশি আগালে কিন্তু প্রত্যাখ্যাত হতে সম্ভাবনা থাকে। আমি আগিয়ে গেলাম একটু, আমাদের স্বায়ত্ত শাসনের জন্য আন্দোলন করলাম। এইভাবে আস্তে আস্তে নির্বাচনে গেলাম 70-এ। তার আগে খাদ্য আন্দোলন, অনেক আন্দোলন, ক্রমে ক্রমে কিন্তু আমরা আগাচ্ছি না তা না, আগাচ্ছি। এবং আগাতে আগাতে আমরা 70-এর নির্বাচনে যখন এলাম তখন একটা জলোচ্ছ্বাস। এই জলোচ্ছ্বাসে আমি 2 মাস আমি ছিলাম মানে পটুয়াখালী চরে, সেই সময় নির্বাচনের আগে ঠিক। এবং সেখানে 10,000 লাশ আমরা দাফন করেছি আমার ইউনিট নিয়ে। আমি ইউনিট যে নেতৃত্বে ছিলাম, টামরুল ভাই সবাই আমাদের ইউনিটে ছিলেন, ওয়াহিদুল হক সাহেব ছিলেন, সবাই ছিলেন। সেইখানে মৌলানা ভাসানী সাহেব বললেন যে আমরা এই লাশের উপর দিয়ে নির্বাচনে যাব না। বঙ্গবন্ধু বললেন যে আমি নির্বাচনে যাব। আমাদের তখন মনে হয়েছিল এত লাশ দাফন করছি, এর উপর দিয়ে নির্বাচনে যাব। কিন্তু পরবর্তীতে যখন আমরা দেখলাম যে আমরা যখন গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়ে বঙ্গবন্ধু যখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেন যে পাকিস্তানের পক্ষে কার কথা বলার অধিকার আছে, তখন আমরা যখন মুক্তিযুদ্ধে গেছি তখন আমেরিকার সরকার আমাদের বিরোধিতা করেছে, আমেরিকার জনগণ আমাদের পক্ষে নেই। ইউরোপের সরকারগুলি আমাদের বিরোধিতা করেছে, ইউরোপের জনগণ আমাদের পক্ষে থেকেছে। কেন না? গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত লোককে আমার সরকার স্বীকৃতি দিচ্ছে না, যারা গণহত্যা করছে তাদের স্বীকৃতি দিচ্ছে। অতএব বিটলসটা আমাদের জন্য আমেরিকায় টাকা তুলেছে, ইংল্যান্ডে টাকা তুলেছে, আমাদের কলকাতায় যেমন একটা বিরাট কেন্দ্র ছিল, লন্ডনে একটা কেন্দ্র হয়েছে। কেন হয়েছিল? ছিল বঙ্গবন্ধুর মনের সঙ্গে জনগণের মনে। আমরা বুঝে গেলাম, আর পাকিস্তানিরা বুঝলো যে এই যে স্বাধীনতা ঘোষণা করেছিল, কিন্তু তারা পৃথিবীকে বোঝাতে পারছেন যে স্বাধীনতা। কারণ প্রতিটি লাইন যদি আমরা বিশ্লেষণ করে দেখি যে তিনি বলছেন পাকিস্তান সেনাবাহিনীকে, তোমরা আমার ভাই। কে ভাই? সে আমাকে খুন করছে। কিন্তু তারপরের কথাটা কি বলছেন? তোমাদের উপর তোমরা ব্যারাকে থাকো, তোমাদের কেউ কিছু বলবে না, কিন্তু আমার জনগণের উপর আর গুলি চালাবে না। তারপরে আমাদেরকে বলছেন তোমাদের উপর নির্দেশ হইল যদি আর একটা গুলি চলে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঢুকে দাঁড়াবে। এটা ঘোষণাটা কি স্বাধীনতার না? কিন্তু পৃথিবীর কাছে গণতান্ত্রিক সাহিত্যের কাছে তিনি যে নির্দেশ দিলেন যে আমি নির্বাচিত প্রতিনিধি সারা পাকিস্তানে, তিনি পূর্ব পাকিস্তানের নেতা ছিলেন নাকি, সারা পাকিস্তানের নির্বাচিত নেতা, আমি পাকিস্তানের জনগণের শোষণের মুক্তি চাই এবং সেই জন্য আমি সংগ্রাম করছি। কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তিনি মুক্তিযুদ্ধের জন্য তোফায়েল সবাইকে 66 সাল থেকে নির্দেশ দিয়েছেন তোরা অস্ত্র শিক্ষা নিয়ে প্রশিক্ষণ নেই। এই যে প্রজ্ঞা বলবো না, এটাকে বলবো বাস্তব জ্ঞান। এই বাস্তব জ্ঞানটা ইয়াসির আরাফাতে ছিল না বলে ইয়াসির আরাফাত পারে নাই, বঙ্গবন্ধু পেরেছেন। এইটা বিশ্লেষণ, আমার বিশ্লেষণ, যে সারা পৃথিবীর মানুষ আমার পক্ষে টাকা তুলছে, তার সরকারগুলো আমার বিরুদ্ধে। চীন আজকে কমিউনিস্ট পার্টির কথা বলি, চীন তো কমিউনিস্ট পার্টি,
তার তো পাকিস্তানের সঙ্গে ছিল না। মুক্তিযুদ্ধের সময়ও তো চীনপন্থী কমিউনিস্টরা আমাদের বিরুদ্ধে করছে, আমাদের হক তোহা সাহেবরা আমাদের বিরুদ্ধে ছিলেন না। শুধু কি জামাত আমাদের বিরুদ্ধে ছিল? ছিল তো আমাদের বিরুদ্ধে। কিন্তু সেইখানেই আমরা জয়যুক্ত হয়েছি পৃথিবীর মানুষের সহানুভূতি নিয়ে। এখন কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে সংবিধানটা হয়েছিল তার চেতনাগুলি আমরা বাস্তবায়ন করতে পেরেছি কিনা। আমি বলবো যে না, আমরা পারি নাই। এখন দেখেন আমার অবস্থাটা কি বাংলাদেশে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে সমর্থন করেনি। এই কিসিঞ্জার বলেছিল তলাবি ইনজুরি। ইউরোপের দেশগুলি আমাকে সমর্থন করে নাই। মুসলিম দেশগুলি আমাদের সমর্থন করে নাই। চীন আমাদের সমর্থন করে। কে সমর্থন করেছিল? সোভিয়েত ইউনিয়ন সমর্থন করেছিল, আর ভারত সমর্থন করেছিল। এখন ভারতের অবস্থা কি? ভারত একটা মৌলবাদী দেশ। তারা কিন্তু ইন্দিরা গান্ধীর ভারত নাই, আর আছে এখন বিজেপির ভারত। সেখানে তারা সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে, তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেবে বলছে। সেই অবস্থায় আমরা আছি। তার মানে আমাদের ভারত আর আমাদের বন্ধু রাষ্ট্র নাই। সরকার, ভারতের সরকার, জনগণের কথা বলছি। সোভিয়েত ইউনিয়নের অবস্থা কি? সোভিয়েত ইউনিয়ন নিশ্চিহ্ন হয়ে গেছে, তারা খন্ড খন্ড হয়ে গেছে। তাদের সেই শক্তি নেই, সেই ইচ্ছাও নেই, সেই চেতনাও নেই। তাহলে আমি কে? আমি একটা পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র। আমি এই পৃথিবীর মাঝে আছি, স্বাধীনভাবে আছি এখনো পর্যন্ত। কিন্তু আমার কোনো বন্ধু থাকবে না, না মার্কিন যুক্তরাষ্ট্র, না চীন, না সোভিয়েত ইউনিয়ন, না ভারত। এখন সেইখানে আমাকে লড়তে হবে, মৌলবাদীদের সঙ্গে লড়তে হবে। এই পরিপ্রেক্ষিতে আমি কি বিচার করব কি করব না? আমার কোনো বন্ধু আছে সারা পৃথিবীতে? যদি আমি মুক্তিযুদ্ধ ৭২ সালের কথা ধরি, যারা বন্ধু ছিল তারা কেউ নাই, তারা পাল্টে গেছে অথবা তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এখনো আমাদেরকে সমর্থন করে কিনা জানি না, আর চীন কিভাবে সমর্থন করে, ব্যবসার জন্য করে কিনা জানি না। এই অবস্থাতে একটা ছোট্ট দেশ, পৃথিবীর ক্ষুদ্রতম দেশগুলির একটি, সেইখানে দাঁড়িয়ে একটি দুর্বল অর্থনীতি নিয়ে একটা দেশকে ছুটতে হচ্ছে। এখন এইখানে সেই লেনিনের বিপ্লব করা সম্ভব কিনা, এটাও একটা বিচার্য বিষয়। এই পরিস্থিতিতে, এই অবস্থায়, পৃথিবীর এই পরিস্থিতি, এই সবগুলো আমাদের বিচার করতে হবে। এই বিচার করে আমাদের যেটা করণীয় সেটা করার জন্য লক্ষ্যটাকে আমাদের স্থির রাখতে হবে। এইখানে মৌলবাদীদের সঙ্গে আপোষ করা চলবে না, যারা সাম্প্রদায়িক শক্তি তাদের সঙ্গে আপোষ করা চলবে না, এখানে আমরা একমত। কিন্তু আরেকটা জিনিসও ভাবতে হবে। সেই কথাটা হলো যে আমি ইয়াসির আরাফাতের মতো এখন লাভ দিয়ে বললাম যে আমরা মুক্তিযুদ্ধে চলে গেলাম, তারপরে শহীদ হয়ে গেলাম। এটাও কোনো কিন্তু বাস্তবসম্মত প্রসঙ্গ নয়, কথা নয়। এইখানেই কৌশলটা কি হবে সেই জিনিসটা আমাকে বিচার করতে হবে। আমরা মৌলবাদীদের সঙ্গে আপোষ করবো না, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সঙ্গে আপোষ করবো না, কিন্তু আবার মার্কিন যুক্তরাষ্ট্রে থাকবো যারা আমাদের বিরুদ্ধে করেছিল। এই যে আমাদের অবস্থাটা, কারণ আমাদের একটা রোজগার করতে হবে, খেতে হবে, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে আসতে হবে, ইংল্যান্ডে যেতে হবে যারা আমাদের আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। চীনে যেতে দেবে না, যাওয়া যাবে না। কিন্তু অন্যান্য জায়গায় মধ্যপ্রাচ্যে যেতে হবে যেখানে আমাদের বিরোধিতা করেছিল। সেখান থেকে রেমিটেন্স আমাদের পর্ব করবো যে মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্স নিয়ে এসে আমরা দেশ করছি যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে রেমিটেন্স নিয়ে এসে আমার দেশ করছি যারা মুক্তিযুদ্ধ। এই যে আমাদের সেই মুক্তিযুদ্ধের ৭২-এর অবস্থাটা, সেই অবস্থাটা এখন নাই। এখন কৌশলের পরিবর্তন করতে হবে। কি করতে হবে? কিন্তু আপোষ করা যাবে না, মৌলবাদীর সঙ্গে আপোষ করা যাবে না, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপোষ করা যাবে না, তার থেকে মরে যাওয়া ভালো। কিন্তু একটাও জিনিস বিচার করতে হবে যে আজকে কমিউনিস্ট পার্টি, যেখানে আমরা ৬৯-এর গণ আন্দোলনের সঙ্গে, আমি ছাত্র আন্দোলনের সঙ্গে তাদের সাংস্কৃতিক জোটের কাজগুলো করাতাম, তাদের নাটক করাতাম, দেখেছি যে ছাত্র লীগের চেয়ে ছাত্র ইউনিয়ন বড় সংগঠন, অনেক বড় সংগঠন। সেই সংগঠন আজকে একটা কেন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে প্রায়। এটাও আমাদের বিচার করতে হবে যে আমাদের মধ্যে দুর্বলতা কি আছে। শত্রুর দুর্বলতাটা আমরা খুব ভালো জানি, নিজের দুর্বলতাটা আমরা দেখতে পাই না। সেটাকেও আমাদের খুঁজে বার করতে হবে যে কেন জনগণ আমাকে ভোট দেয় না, কেন ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন চেয়ে বড় সংগঠন হয়ে গেল, ছাত্র ইউনিয়ন কেন পারলো না, কেন আজকে কমিউনিস্ট পার্টির এই অবস্থা, কেন চীনাপন্থী কমিউনিস্ট আমাদের বিরুদ্ধে গেল। তারাও তো মার্কসিজমে বিশ্বাস করে। এইগুলো বিশ্লেষণ করে
আমাদের নতুন পথ নির্ধারণ করতে হবে এবং সেই পথটা বাস্তবসম্মত হতে হবে, হঠকারী হলে চলবে না। এইটুকুই আমার বক্তব্য। নতুন প্রজন্মকে আজকে বলা যাবে না, কেন সেই প্রসঙ্গটা আলোচনা হচ্ছে না। আমি নতুন প্রজন্মের ব্যাপারে অনেক কিছু বলতে পারতাম, যেগুলি আমরা কিভাবে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, ইতিহাসটা জানা দরকার। সঠিক ইতিহাসটা কেউ জানে না। একদল লোক বলছে যে জিয়াউর রহমান ঘোষণা করেছেন, আরেকদল লোক বলছে যে না, বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন। এই যে দ্বন্দ্বের অবস্থা বাংলাদেশে বিরাজ করছে, এই দ্বন্দ্বের অবসান চিরকালের জন্য করতে হলে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাসটা আমাদের মতো নিরপেক্ষ যারা, তার থেকে জানাতে হবে যে কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল, তারা মুক্তিযুদ্ধ করেছিল, তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদেরকে বিরোধিতা এবং দেশকে একতাবদ্ধ করতে হবে। একতাবদ্ধ করতে হবে কিসে? আপোষ করে নয়, মুক্তিযুদ্ধের চেতনা একতাবদ্ধ করতে হবে। সেজন্য আমাদের পাঠ্যসূচিগুলিকে পরিবর্তন করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনার পাঠ্যসূচি করতে হবে, এক ধরনের শিক্ষা ব্যবস্থা করতে হবে, যাতে 3 ধরনের শিক্ষা ব্যবস্থা, ইংরেজি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, বাংলা শিক্ষা, এগুলো আলাদা করে দেশকে বিভক্ত করে না দেয়। কারণ শিক্ষা এবং সংস্কৃতি চর্চা এর মধ্যে দিয়ে দেশটাকে মুক্তিযুদ্ধের চেতনায় একতাবদ্ধ করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা যে লালন করেছিল, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিল, তাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেগুলিকে পূরণ করতে হবে। এইটুকুই আমি বলতে চাই। অনেক ধন্যবাদ। গর্ব বক্তব্য শুনলাম, বিশেষ করে নতুন প্রজন্মের উপযোগী করে আমাদের শ্রদ্ধেয় সৈয়দ হাসান ইমাম, আমাদের প্রাক্তন সভাপতি অতিথির তার কাছ থেকে অনেক ধন্যবাদ আপনাকে। যে কথাটি না তুলে নিলেই নয়, হাসান ভাই যে কথাটি বলেছেন, অনেকগুলো কথার ভিতরে 2টি কথা অবশ্যই আমি রিপিট করতে চাই। মৌলবাদের সঙ্গে আপোষ করা যাবে না, অবশ্যই সাম্প্রদায়িক শক্তির সঙ্গে যাবে না আপোষ করা, এবং সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নতুন প্রজন্মের কাছে আমাদের সঠিক ইতিহাসকে সঠিকভাবে পৌঁছে দিতে হবে। পাঠ্যক্রমে মুক্তিযুদ্ধের কথা থাকতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে হবে। অনেক ধন্যবাদ। আমরা আবার সেই নতুন প্রজন্মের কাছে যাব, তারপরে আমরা সিনিয়রদের কাছে যাব। এবারে আমরা যাব দিব্য রায়ের কাছে একটি দেশের গান শুনতে। তার সঙ্গে তবলায় থাকবে দীপ্ত রায়। 2 ভাইয়ের কাছে আমরা একটি গান শুনব, দিব্য রায় এবং দীপ্ত রায়। তোমার মাটির একটি কোনো ছাড়ব না। আমরা পাথর দিয়ে দুর্গ ঘাটি করতে জানি, তোমার বইনে মা আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, তবু সত্য এনে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার বইনে মা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরে কোনো রইব না। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরে কোনো রইব না। আমরা আকাশ থেকে বর্ষা হয়ে ঝরতে জানি,
নিরবতায় বাঁচতে শুধু জানবো না আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি তোমার বইনে মা আমরা প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার বইনে মা আমরা প্রতিবাদ করতে জানি তোমার বইনে মা আমরা প্রতিবাদ করতে জানি তোমার বইনে মা আমরা প্রতিবাদ করতে জানি। বাহ, চমৎকার দিব্য এবং দীপ্ত, খুব সুন্দর করেছো সেই বিখ্যাত গান, আমাদের মুক্তিযুদ্ধের সময়কার গান। আমরা এবারে একটু কবিতা। এখন সকাল 8টা, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কেন্দ্রের বাংলাদেশ প্রতিটি শিল্পী গোষ্ঠীর কেন্দ্রের সহসভাপতি বিশিষ্ট আবৃত্তিকার বেলায়েত হোসেন। আমরা তার কাছ থেকে দুটি কথা শুনবো এবং অবশ্যই বিজয় এবং স্বাধীনতার উপরে আমরা আবৃত্তিও শুনবো এবং এরপরে আমরা সিনিয়র শিল্পীদের কাছে আমরা গান শুনবো, মাঝে মধ্যে উনি কবিতা করবেন। আমাদের আলোচনার পর্ব আমি বলবো যে আমরা হাসান ভাইয়ের মাধ্যমে আমরা শেষ করেছি। আসছেন বেলায়েত হোসেন। ধন্যবাদ জীবনদা। ওদেশে যুক্তরাষ্ট্র আয়োজন, তার জন্য আমি অভিনন্দন জানাই আজকের এই বিজয় দিবসের প্রাক্কালে, এবং আমার অনেক গুরুজন আছেন এখানে ওদেশের তো বটেই, দেশের নানা প্রান্তের, এবং অনেক আলোচনা শুনছিলাম। শেষে হাসান ভাইয়ের কথাগুলো খুব শুনছিলাম, বেলাল ভাইয়ের কথা শুনছিলাম। খুব দুঃখজনক যে এত বছর পরেও, যেখানে অর্ধ শতাব্দী পার করতে চলেছে, যেখানে আমরা বিজয় উল্লাস করার কথা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, পৃথিবীর নানা প্রান্তে যেভাবে এগিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশ ক্রমশ যেন আবার আমরা আলোর কি দেখতে পাই এমন ভেবে আমরা একটু এগোতে চাই, এবং সেখানে নানা রকম আন্দোলনের মধ্যে দিয়ে পথের প্রান্তরে সোচ্চারে থেকেও আমরা একটা নতুন করে স্বপ্ন দেখি। কিন্তু তারপরেও কেন যেন পিছিয়ে বারবার, এবং এখন যে সংকটে আমরা যাচ্ছি, হাসান ভাই যে কথা বললেন, বেলাল ভাই বললেন, সবাই বললেন, সে ভয়ঙ্কর এক সময় পার করছে মনে হচ্ছে এখন নতুন করে। সাম্প্রদায়িকতার মুখোমুখি যেভাবে সোচ্চার এখন, এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না। আর বঙ্গবন্ধুর জন্মশত বর্ষে এসেও তার ভাস্কর্যকে ভাঙা হয়, এটা একদিনের ঘটনা নয়। একটা কথা আছে না, আপোষকামিতা সে যত তুচ্ছ হোক, ছোট হোক, তার একটি বিরাট ব্যাপ্তি থাকে। ওই ছোট বলে যে তাকে মানে তাচ্ছিল্য করা, তার জন্য অনেক বড় হয়। আমাদের সেটাই বোধ দিতে হচ্ছে। আমাদের সাম্প্রদায়িক শক্তির সঙ্গে, মৌলবাদের সঙ্গে যেভাবে আমরা একে একে আপোষকামিতায় যাচ্ছি এবং তাতে আমাদের নিজেদের শিকড় কেটে দিচ্ছি, তাতে আমার মনে হয় এখানে একটু সচেতন হওয়ার দরকার আছে। আমরা কোন পর্যায়ে কিভাবে আমরা এগোবো, এবং সেখানে বোধহয় মুখোমুখি হবার একটু সময় এসে গেছে। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে সর্বক্ষেত্রেই মানুষেরও আমরা ঠিক সেইভাবে, যেভাবে গুছানোর কথা ছিল, যেভাবে লক্ষ্য, যে কথাটি হাসান ভাই বলেছেন, এটা অনেক মূল্যবান কথা, যে লক্ষ্য স্থির করে যদি এগোই, তাহলে বোধহয় আমার মনে হচ্ছে না সেখানে লক্ষ্য স্থির আছে কি, যদি কারণ প্রত্যেকটির সুদূর প্রসারী একটি প্রভাব আছে। সেটা যদি ভাবি, আমাদের একটি বিশাল সময় আমাদের যুব সমাজকে, আমাদের তরুণ সমাজকে একেবারেই একটি ঘোরের মধ্যে রাখা হয়েছিল। তারা ইতিহাস জানে না, মুক্তিযুদ্ধ জানে না, নিজের দেশ সম্বন্ধে জানে না, এবং সেই জন্যে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পর্বে পড়া কোনো ছাত্র যার দেশ সম্বন্ধে ভাবার কথা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, তার প্রশ্ন এসে দাঁড়ায় মুক্তিযুদ্ধের এই ঘটনাগুলি ঘটেছিল, এইভাবে কি মা বোনদের সংগ্রাম ঠিক আসলেই কি হয়েছিল, এর চেয়ে লজ্জা কিছু হতে পারে না। সে নিজেও জানে না সে এই দেশের সন্তান হিসেবে যে প্রশ্ন করছেন তার কত বড় লজ্জাজনক ঘটনা, কত বড় অপমানের ঘটনা। একজন দেশের নাগরিক হিসেবে এই প্রশ্ন তার আসা কথা, তারই দায়িত্ব ছিল। সেক্ষেত্রে আমাদের অভিভাবকদের অনেক বড় একটা ভূমিকা আছে, যে ভূমিকার জন্য আমরা আমাদের সন্তান কোন দিকে যাচ্ছে, কোন পথে যাচ্ছে,
দেশ হলে যে যা হয় তার যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, শেষ হয়ে গেছে, নতুন একটি রাষ্ট্র পেয়েছি, এখন আমরা বেশ অবারিত আনন্দে কাটাবো, এই ভাবনা থেকেই বোধহয় আমাদের সন্তানদের আমরা সঠিক পথে নিতে পারিনি। প্রতিটি ঘরে ঘরে আমাদের দায়িত্ব ছিল যে আমরা আমাদের সন্তান কোন পথে যাচ্ছে, আমাদের সেই প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব ছিল সঙ্গে, সেটাও আমরা করতে পারি। এই পুরো বিষয়গুলো নিয়ে আমাদের অনেক ভাবনার সময় এসেছে এবং তার সঙ্গে এখন যে পর্যায়ে সেটা হচ্ছে যে মৌলবাদী শক্তির সঙ্গে এখন আর আপোষকামিতার কোনো প্রশ্ন নয়, মূর্তি আর ভাস্কর্য প্রশ্ন এসে দাঁড়িয়েছে, যে শুধুমাত্র একটি প্রতীকী কথা নয়, এর সঙ্গে অনেক বড় অপকৌশল, অনেক সুদূর প্রসারী চিন্তা থেকে তারা এই কাজ করে যাচ্ছে। তাদের আরো আরো পরিকল্পনা আছে, এটা ভাবতে হবে কোন দিকে নিয়ে যাচ্ছে দেশ, কোন দিকে নিয়ে যেতে চেষ্টা করছে। কেবল দুয়ার খোলা কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। অনেক অনেক ধন্যবাদ বেলায়েত ভাই, চমৎকার চমৎকার আবৃত্তি, চমৎকার আপনার উপস্থাপন। আমরা এবার পরপর দুটি গানে যাব। আমরা প্রথমে আসবে, অনেকক্ষণ ধরে তাকে বসিয়ে রেখেছি, আমাদের সিনিয়র শিল্পীদের একজন শুক্তি বিশ্বাস আসছে। শুক্তি বিশ্বাস, শুক্তি। স্বাধীন দিকে দিকে ডাকছে বাঙালিরা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা। স্বাধীন স্বাধীন দিকে দিকে, স্বাধীন স্বাধীন দিকে দিকে ডাকছে বাঙালিরা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা। আকাশে বাতাসে পথে প্রান্তরে জয় ধ্বনি শোনা যায়, শৃঙ্খল বেরিকে আর পড়াবে ওদের কঠিন পায়। আকাশে বাতাসে পথে প্রান্তরে জয় ধ্বনি শোনা যায়, শৃঙ্খল বেরিকে আর পড়াবে ওদের কঠিন পায়। জীর্ণ ধারায় বিপ্লবী ওরা দেবেই দেবে সারা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা। স্বাধীন স্বাধীন দিকে দিকে, স্বাধীন স্বাধীন দিকে দিকে ডাকছে বাঙালিরা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা। কণ্ঠে ওদের ঘুম ভাঙানো দীপ্ত শপথ গান, শৃঙ্খলে ওরা আধারের দেশে সূর্যের সন্তান। কণ্ঠে ওদের ঘুম ভাঙানো দীপ্ত শপথ গান, শৃঙ্খলে ওরা আধারের দেশে সূর্যের সন্তান। মহাকাল আসে দিক দিগন্ত সারা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা। স্বাধীন স্বাধীন দিকে দিকে, স্বাধীন স্বাধীন দিকে দিকে ডাকছে বাঙালিরা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা, রুখবে তাদের কারা, আজ রুখবে তাদের কারা।
অনেক ধন্যবাদ শক্তিকে। এবারে আমরা আরেকটি গান শুনবো অনামিকা মজুমদারের কণ্ঠে। আসছেন আরেকজন সিনিয়র শিল্পী অনামিকা মজুমদার। তবলায় থাকবে প্রতীক, আমাদের স্কুলেরই ছাত্র প্রতীক মদক।
ছিল প্রতীক, মা এবং ছেলে যৌথ পরিবেশনা। এবারে আমরা আরেকটি গান শুনি আমাদের আরেক সিনিয়র শিল্পী মুক্তাধারের কণ্ঠে। আসুন সর্বশেষ গানটি শুনি। হ্যালো হ্যালো, দাদা সাউন্ড কি আসছে? শুভেচ্ছা। শক্ত হাতে হাল তুফান গাঙে নৌকা ভাসে মাঝি তুলে পাল মাঝি তুলে পাল আবার কবে ধরবে সে শক্ত হাতে হাল তুফান গাঙে নৌকা ভাসে মাঝি তুলে পাল মাঝি তুলে পাল। মাঝি মুজিব নামের মাঝির কাছে নৌকা বৈঠাছে অন্ধকারে পথ দেখানো আছে রে মশাল। মুজিব নামের মাঝির কাছে নৌকা বাওয়ার বৈঠায় আছে অন্ধকারে পথ দেখানো আছে রে মশাল। মুজিব নামের কৃষক নাকি ফলায় শস্য দেয় না ফাঁকি গঞ্জে হাটে বসে নাকি নিয়ে চাল ডাল। আবার কবে ধরবে সে শক্ত হাতে হাত তুফান গাঙে নৌকা ভাসে মাঝি তুলে পাল মাঝি তুলে পাল। বাড়ি মুজিব মিয়া কাপড় বুনে সুতা দিয়া সবুজ রঙের শাড়ি পরে থাকে শুধু লাল। তাঁতি বাড়ির মুজিব মিয়া কাপড় বুনে সুতা দিয়া সবুজ রঙের শাড়ির পাড়ে থাকে শুধু লাল। মুজিব নামের রাখাল ছেলে সুর তুলে সে বাঁশি পেলে তপ্ত দুপুর গড়ায় জুড়ে গড়ায় যে বিকাল। গ্রামে ফিরে মুজিব জেলে দিঘি
আমরা এতক্ষণ সর্বশেষ গানটি শুনলাম মুক্তাধারের কণ্ঠে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। বলে নেই, আজকে এই অনুষ্ঠান মহান বিজয় দিবসের অনুষ্ঠান। একই সঙ্গে আমরা জানি 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস এবং বাংলাদেশের বর্তমান যে অবস্থা, সাম্প্রদায়িকতার যে উন্মেষ, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদের অনুষ্ঠান। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অবশ্যই বাংলাদেশের ৭২-এর কথা আমরা বলেছি, ৭২-এর যে সংবিধান, সেই সংবিধানের 4 স্তম্ভের কথা আমরা বলছি, সেটি অবশ্যই আবার পুনঃস্থাপিত হবে সেই আশাবাদ ব্যক্ত করছি। এ কথা বলতেই হবে যে আমরা অনেক দিন পরে যে প্রতিবাদ সভা, যে প্রতিবাদ আমরা দেখছি রাস্তায়, বাংলাদেশের ঢাকার রাস্তায়, গ্রামের রাস্তায় এবং বিভিন্ন শহরে, সেখানে আমরা দেখছি বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন দীর্ঘদিন পরে ধর্মান্ধ গোষ্ঠীর বিরুদ্ধে রাজপথে মিছিলে নেমেছে। আমি এর ভেতরে একটি আশা খুঁজে পাই, যেন ৭১-এর চেতনারই পুনর্জাগরণের ইঙ্গিত। আমরা অনুষ্ঠান শেষ করব আমাদের শ্রদ্ধেয় সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহর সমাপনী বক্তব্যের মাধ্যমে। ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ। ধন্যবাদ। আমাদের এই অনাড়ম্বর পরিবেশে স্বল্প সময়ে একটা সুন্দর অনুষ্ঠানের জন্য, বিশেষ করে হাসান ইমাম ভাইয়ের বক্তব্যগুলো আমি খুব গভীরভাবে শুনেছি। উনি সেই 48-এর 52, 62 যে ক্রমাগত ভাবে বঙ্গবন্ধুকে কেন উনি আরো এগোচ্ছেন না, কেন এটা করছে না, ওটা করছে না, ওই দলের মধ্যে যে সমস্ত মানুষ ছিল, আমার মনে হয় আমিও একজন ছিলাম তখন। আর আজকে হাসানের আলোচনা শুনে আমার অনেকটা ক্লিয়ার হয়ে গেল যে কতটুকু দূরদৃষ্টি নিয়ে উনি আন্দোলনটা চালিয়েছে। সময়ের আগে পরিপূর্ণতা না আসলে অনেক আন্দোলনই ব্যর্থ হয়ে যায়। ইয়াসির আরাফাতের ধর্মটা খুবই প্রতিক্রমণ। আমি হাসানের ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চিন্তাধারাকে আর একটু পরিষ্কার করার জন্য। থ্যাংক ইউ হাসানের ভাই। আর বেলাল ভাই, উনি যেভাবে কথাগুলো বলেছেন ওটা আসবে বা সময়। এখনকার যে সময়, এই সময়টা আরো খারাপ হবে before it comes good days. We are not there yet. সময় লাগবে। বর্তমানে বলে COVID-19 আরো খারাপ হবে before it gets better. আমি একমত বললাম ভাই আপনার সঙ্গে। পরে একটা জিনিস চিন্তা করতে হবে যে ধর্মাবলম্বী যারা করে রাজনীতি এবং আমাদের দেশের যে
মানুষগুলো ধর্ম ভীরু, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, ইভেন এক পাড়াতে 3টা মসজিদ, এবং এই যে প্রভাবটা মানুষের উপরে খুব বেশি, এবং ওটার থেকে উতরে আসা সময় লাগবে, এবং শিক্ষার মাধ্যমে মানুষকে আরো এগিয়ে নিয়ে গেলে তারা সেটা বুঝতে পারবে। এখন গ্রামে আমি তো প্রতি বছরই যাই, গত বছর ছাড়া। এখন কিছু বললেই তোমার গেলে রুম দেয়, শুনবেই না। বাট তাই বলে আমাদের চিন্তাধারাও চলবে, সময় লাগবে, এটাই বলবো। হাসান ইমাম ভাইয়ের কথার মতো যে 48 সাল থেকে চিন্তা শুরু হলো, 71 টাইম ওয়াজ দ্য রাইট টাইম, এবং সেই জন্য প্রতি বছর বিভিন্ন আন্দোলন, বিভিন্ন কথাবার্তা, সাংস্কৃতিক, রাজনৈতিক, ভূখা মিছিল, কৃষক মিছিল, এগুলোর মাধ্যমে মানুষকে সজাগ করা এবং সমন্বয় করা, এটা সময় মতো রাজনৈতিক শক্তির অবলম্বনে কাজটা সহজ হচ্ছিল। ওনার বক্তব্যে আমরা খুব শিখেছি, বুঝেছি। আমাদের মধ্যে প্রজন্ম যদি এটা নিয়ে চিন্তা করে এবং আমরা ভবিষ্যতে নিয়ে আরো আলোচনা করি, হয়তো উইল গো স্টেপ ফরওয়ার্ড। এনিওয়ে, আমি তো বলছি বক্তৃতা দিই না, আর বক্তৃতা দিতেও পারি না। সবাইকে ধন্যবাদ আমাদের জয়েন করার জন্য। আবার দেখা হবে। তবে একটা জিনিস সবাই অনুরোধ করছি, খুব সাবধানে থাকবেন, খুব সাবধানে থাকবেন। আমার আত্মীয়টা উনি খুব সাবধানে কিন্তু চাকরি কাজ করতো। আমার তো 1 সপ্তাহ 2 সপ্তাহ থেকে আমার গাড়ি চাবি নিয়ে গেছে, আমি ঘর থেকে বেরোতে পারি না। আমাদের কাছে সাবওয়ে নাই, বেবি ট্যাক্সিও নাই, উবারও নাই, একমাত্র গাড়ি। আমার গাড়ি নেই আমার কাছে। হাসানি ভাবে দেখেছেন না, আমি অযোগ্য পাড়া গায়ে দেখি, ও বেড়াবেড়ে দেখছে। সেটা আমার অবস্থা একদিকে ভালো, আর একদিকে বোর্ড। এনিওয়ে, সবাই ভালো থাকেন, অনুরোধ করি আবার দেখা হবে। আর সবাইকে দেখলাম, খুব ভালো লাগলো। সবাইকে বিজয় দিয়ে হচ্ছে। আচ্ছা বেলাল ভাই, আপনার মাসের ছবি পাঠাবো। খুব সুস্থ থাকুন। আবার 27শে মার্চের অনুষ্ঠানে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। বিজয় দিবসের শুভেচ্ছা, শুভরাত্রি।